থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা কিছু অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। চলুন প্রথম অডিও ক্লিপটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম শিকদার। রাসেল ভাই এবং ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একটি ঘটনা। তো আমার একজন চাচা ছিল, যার নাম হলো আকু শিকদার। তিনি এখনো বেঁচে আছেন। আমার এই চাচার কোনো ছেলে নেই, তার আছে 2টা মেয়ে। তার অনেকগুলো ছেলে হয়েছে, গর্ভে থাকা অবস্থায় অনেকেই মারা গেছে, আবার অনেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বিভিন্ন রোগবালাই হয়ে মারা গিয়েছে। তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তার কোনো সন্তানকেই দুনিয়াতে বাঁচিয়ে রাখেননি। যে কোনো কারণে তার সন্তানগুলো মারা গিয়েছে। তো এই যে তার সন্তানগুলো মারা যাচ্ছিল, এর পিছনের আসল ঘটনা ছিল অন্য কোনো কিছু, কোনো অপ্রাকৃতিক কোনো একটা ঘটনা ছিল। কোনো একটা কিছু কুনজরের ফলে তার সব সন্তানগুলো মারা যাচ্ছিল। তারা অনেক চেষ্টা করেও, অনেক তদবির করে, ঝাড়ফুঁক করেও তাদের কোনো সন্তানকে তারা বাঁচিয়ে রাখতে পারতো না। তো এটা সম্পর্কে অনেকে অনেক কিছু জানে। এখন আসছি আসল ঘটনায়। তো গ্রামগঞ্জে সাধারণত বাচ্চা কাচ্চারা সবাই একসঙ্গে খেলাধুলা করে, ভালো কাজ মন্দ কাজ সব একসাথেই করে। তো আমার যে গ্রাম, সেই গ্রামে আমার সমবয়সী অনেক ছেলেপেলে ছিল। তো তারা একসঙ্গে নামাজ পড়তো। ফজর, জোহর, আসর সব ধরনের মানে 5 ওয়াক্ত নামাজ তারা একসঙ্গে একজন একজনকে ডাক দিত। সবাই একসঙ্গে মিলে দল বেঁধে নামাজ পড়তে যেত। তো যেটা ছিল অনেকটা ভালো একটা দিক। তো তারা ফজরের নামাজও এরকম সেম ভাবে, যদি কেউ আগে উঠতো সে সবাইকে ডাক দিয়ে সবাই দলবদ্ধ ভাবে নামাজ পড়তে যেত। তো অবশ্যই এই ঘটনা আমার সঙ্গে ঘটেনি, আমার এই বন্ধু বান্ধবের সঙ্গে ঘটনা তাদের মুখ থেকেই শোনা। তো একজনের ঘুম একটু আগে ভেঙে যায় একদিন। ঘটনাটা প্রায় আপনার ফজরের অনেক আগে, 3:30 মেবি এরকম টাইমে। তো বাচ্চা কাচ্চা মানুষ, বয়সের কত হবে 10-12, কিন্তু তাদের সে আর ঘড়ি দেখে নাই, বা ঘড়ি তার কাছে ছিল না। সে জ্যোৎস্না রাত দেখে মনে করছে যে মনে হয় ফজরের আজান হয় দিয়ে দিয়েছে, না হলে দেবে, এরকম কোনো কিছু একটা সে ভেবেছে। তো সে আপনার সব বন্ধু বান্ধবকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তারা সবাই মিলে যাচ্ছে নামাজ পড়তে। তো যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে সেটা হলো বাজারের পাশে একটা মসজিদ। মসজিদটার অবস্থানটা, আমি যে আমার চাচার কথা বললাম আকু শিকদারের বাসার সাথে মানে পাশাপাশি। মসজিদটা অবশ্য খুব একটা আধুনিক মসজিদ না, এটা বাজারে নামাজ পড়ার জন্য সাধারণত তৈরি হয়েছিল, যেটা বর্তমানে এটাকে অনেক উন্নত করা হয়েছে। কিন্তু আগে এটা পাটকাঠি দিয়ে উপরে ছাউনি দিয়ে মানে মুক্তির নামাজগুলো পড়ার মতো একটা ব্যবস্থা করা হয়েছিল আর কি, বাজারের লোকজনের জন্য। তো আমার এই যে চাচা, তার বাসার পাশে মসজিদের অবস্থান। তো আমার চাচার ঘরের যে ঘরের পিছন পাশেই মেন রাস্তা। তো ঘরের পিছন পাশে ছিল একটা জানালা। তো এবং রাস্তার অপর পাশে ছিল একটা পুকুর, বড় পুকুর, যে পুকুরে আমাদের এলাকার সবাই গোসল করে আর কি। বাজারের পাশে বড় পুকুরটা, এবং পুকুর রাস্তার এক পাশে এবং রাস্তার অপর পাশে মসজিদ, এবং মসজিদের সাইডেই আমার চাচার বাসা। তো ঘটনাটি ঘটে এমন যে তারা নামাজ পড়তে যাচ্ছিল। বাজারের মেইন যে বাঁকটা ক্রস করেই সামনে দিকে একটু হেঁটে গেলেই মসজিদ, এবং মসজিদের পাশে পুকুর।
তো তারা দেখতে পেল ওই যে ঘর আকস্মিকদারের ঘরের যে জানালা দিয়ে একটা সবুজ রঙের একটা কিছু, যার মাথা নেই এবং তার বুকের দুই পাশে বড় বড় দুটা চোখ, তার বডিটা সবুজ রং, সেটা সাইজে এটা ছোট বেটাদার ধরনের, এবং তার নিচের পানি সে হাঁটু থেকে শুরু করে গলা পর্যন্ত বডির সাইজ, অর্থাৎ নিচে পানি সে ভেসে ভেসে ওই জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে এবং তার বুকে চোখ বুকেই মুখ। সে ভেসে ভেসে আস্তে আস্তে রাস্তা ওই আকস্মিকদারের জানালা দিয়ে বের হয়ে রাস্তার উপর দিয়ে ভেসে ভেসে পুকুরের যে পাড় বলে পুকুর পাড়ের ওদিকে আস্তে আস্তে গিয়ে মিলিয়ে গেল। তো এরা আমরা বন্ধু বান্ধব এটা দেখে খুবই ভয় পেয়ে তারা এত পরিমাণে ভয় পেয়েছে যে বাচ্চা কাচ্চা কত বয়স অনেক ছোট সবার, তো তারা রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছে ভয়ে। তারা সবাই রাস্তার উপরে বসে পড়েছে, কেউ চিল্লাচিল্লি করছে, কেউ কান্না করছে। তো আমার দাদা ছিল মুয়াজ্জিন ওই মসজিদের, তো দাদা ফজরের নামাজের একটু আগে, আজানের একটু আগেই মসজিদে উপস্থিত হয়ে যায়। তো আমার দাদা ওরকম ভাবে আজান দেওয়ার জন্য আসছে, আসার পথে দেখি বাচ্চা কাচ্চাগুলো এরকম কান্নাকাটি করতেছে। তো দাদা বলে, কি হয়েছে বলো আমাকে। তো সবাই সব ঘটনাটি দাদাকে খুলে বললো। তো দাদা বলে, না ভয় না, এটা তোমরা মনের ভুল, তোমরা মনের ভয় পেয়েছো, এটা হয়তো তোমরা ভুল দেখেছো। আর দাদা সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি ঘটনাটা এরকম ভাবে বলছে যেন তারা ভয় না পায়। তারপর দাদা আজান দেয়, আজান দেওয়ার পর সবাই নামাজ কালাম পড়ে চার পাশে দেয়। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই, তবে তাদের সাথে যে ঘটনাটা ঘটেছে তারা আজীবন এটা মনে রাখবে এবং মনে রাখার মতো একটা ঘটনা। তো যদি এই ঘটনাটি রাসেল ভাই আপনার পছন্দ হয় তাহলে আশা করি ভূত.com এ এটা শেয়ার করবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি ভূতের গল্প শুনতে অনেক ভালোবাসি, জিন ভূতের গল্প আমি মাঝে মাঝে সংগ্রহ করি। তো যদি এটা শেয়ার করা হয় তাহলে আমি আরো অনেক ঘটনা দিব ইনশাল্লাহ। তো আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, কারণ আপনি ভালো মানুষের দলে, তাই আল্লাহর রহমত আপনার উপর থাকবেই, এই বিশ্বাস থেকেই বললাম। আমি ভূত.com এর একজন একনিষ্ঠ শ্রোতা, প্রায় 1 যুগ ধরে নিয়মিত শুনে আসছি। বলতে পারেন ভূত.com আমার রাতের ঘুমের ওষুধ। আজ প্রথমবার সাহস করে আপনাকে একটি ঘটনা পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার দাদির সাথে ঘটে 2003 সালে, প্রায় 22 বছর আগে। আমার বাড়ি যশোর সদর উপজেলায়। আমার দাদি খুবই পরহেজগার ছিলেন এবং দয়ালু একজন মানুষ ছিলেন। তিনি শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, মানুষের সেবাতেও তিনি ছিলেন অগ্রগামী। কেউ মারা গেলে নারীদের লাশ গোসল করিয়ে দিতেন, আবার কেউ সন্তান জন্ম দিতে গেলে সেখানে দাদি দাইমা হিসেবে পাশে থাকতেন। একদিন মাগরিবের নামাজের পর দাদি কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ জানলার পাশে দাঁড়িয়ে একটি পরিচিত গলা শুনতে পেলেন তিনি। মা, বাসায় আছো? দাদি চিনে ফেললেন এটা হোসেন। বললেন,
হ্যাঁ হোসেন, বল কি হয়েছে। এই কথায় হোসেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কেউ লাশটা ধোয়াতে রাজি হচ্ছে না। তোমার হাতেই তো সে দুনিয়া দেখেছিল, শেষ গোসলটাও না হয় তুমিই করো মা। এই কথায় দাদির বুকটা কেঁপে ওঠে, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি জানতে চাইলেন কি কারণে এমন করলো মেয়েটা। হোসেন জানালেন তার মেয়ের স্বামী অন্য এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই কষ্টেই মেয়েটি অভিমানে নিজের জীবন শেষ করে দিয়েছে। দাদি কোরআন শরীফ পড়া শেষ করে তার সাথে রওনা হন। পথে পড়ে এক পুরনো বিশাল বটগাছ। 2003 সালের সেই সময়ে বিদ্যুৎ এতটা ছিল না, আর বটগাছটার চারপাশে সবসময় একটা গা ছমছমে অন্ধকার লেগেই থাকতো। হোসেনদের বাড়িতে পৌঁছে দাদি গোসলের প্রস্তুতি নেন। সাথে ছিল এক 17 বছরের মেয়ে, সে পানি এগিয়ে দিচ্ছিল। যেহেতু আত্মহত্যার কেস, লাশটির পোস্টমর্টম করা হয়েছিল। দাদির ভাষ্যমতে মেয়েটির শরীরের শিলাই এত ফাঁকা ছিল যে তার ভেতরের অংশগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। গোসলের সময় দাদি যখন মেয়েটির হাতে সাবান দিচ্ছিলেন, তখন দাদির পরা একটি আংটি আচমকা সেই সেলাই আটকে যায়। হঠাৎ করে দাদি মনে করেন লাশটি বুঝি তার হাত ধরে টানছে। কিছুক্ষণ পর বুঝতে পারলেন আংটিটা সেলাই আটকে গিয়েছিল। তবুও নিজের মনকে শক্ত করে দাদি গোসল সম্পন্ন করেন। জানাজা ও দাফন পর্যন্ত সেখানেই ছিলেন, আর ভাবছিলেন যেই মেয়েটা আমার হাতে করে দুনিয়ার মুখ দেখে, তার শেষ গোসলটাও আমার হাতে হলো। এই কথা ভাবছিলেন আর কাঁদছিলেন। দাফনের পর হোসেন কাকু দাদিকে বললেন, মা, আমি আপনাকে এগিয়ে দেই। কিন্তু দাদি বললেন, না বাবা, এই সামান্য পথ একাই যেতে পারবো। সেদিন ছিল চাঁদবিহীন ঘন কালো রাত। সময় রাত 11টা। দাদি যখন বটগাছটার কাছাকাছি এলেন, তখন হঠাৎ পেছন থেকে ছপ 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 করে জলের মতো কিছু একটা শব্দ শুনতে পেলেন। দাদি দাঁড়িয়ে পড়লেন, কিন্তু শব্দ থামল না, বরং আরো কাছে আসতে শুরু করলো। হঠাৎ ঘুরে তাকিয়ে তার হাতে থাকা টর্চের আলোয় তিনি যা দেখলেন, সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখে তার বুক থেকে প্রাণ পাখি চলে যাবার জোগাড় হলো। সেই মেয়েটি কাফনের কাপড় পরা অবস্থায় দুই পা একসাথে লাফিয়ে অর্থাৎ জোড়া পায়ে লাফিয়ে দাদির কাছে আসছে। কান্না ভেজা মুখ, কাঁটা ছেঁড়া শরীর, ফাঁকা চোখ। দাদি নিজেকে ধরে রাখতে পারছিলেন না। ভয় তার শরীর থরথর করে কাঁপছিল। তারপরেও তিনি নিজেকে শক্ত করে বললেন, মারে, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন তুই আমার পিছনে পিছনে আসছিস? যারা তোর জীবন নষ্ট করেছে তুই তাদের কাছে যা। এই বলে দাদি সামনে হাঁটা শুরু করেন। কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলেন মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর করুণ সুরে কাঁদছে। দাদি সেই কান্নার আওয়াজে নিজেও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে দাদির দেরি দেখে আমার বাবা দাদিকে খুঁজতে বের হন। দাদি বাবাকে দেখে হাওমাও করে কেঁদে জড়িয়ে ধরেন। বাড়িতে ফিরে সব খুলে বলেন। বাবার আগে বললেন, তুমি আর কোনো লাশ গোসল দিবা না, আর সন্ধ্যার পর বাসা থেকে তোমার বের হওয়া লাগবে না। এই ঘটনার কিছুদিন পর দাদির হার্ট ফেল হয় এবং তিনি মারা যান। আর সত্যিই তিনি আর কোনোদিন আর কোনো লাশ গোসল দেননি। এই ছিল আমার শোনা আমার দাদির সাথে ঘটা বাস্তব অভিজ্ঞতার কথা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভূত.com শেয়ার করার অনুরোধ রইল। আর নির্বাচিত হলে আমাকে একটা কল করে জানালে খুব ভালো লাগবে। এটাই আমার প্রথম ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি লিখেছেন আরাফাত। তারপরে তিনি তার ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আমরা শেয়ার করলাম। আমার ধারণা যে এই ঘটনাটি সবারই ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমার বাসা বগুড়া শেরপুর। আমি কর্ম অবস্থায় সৌদি আরবে আছি। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেটি আমার বাবার মুখে শোনা, এবং তার আগে আমার বাবার একটু বর্ণনা দিই। তিনি ছিলেন একজন কবিরাজ প্লাস সে একজন সন্ন্যাসী ছিল বা দরবেশ এই জাতীয় আর কি। তার মাথায় জটা ছিল এবং সেই জটার সাথে অন্য জগতের জিন বা এই জাতীয় কিছু ছিল। আমি বাবাকে বলছি অনেকবার, কিন্তু বাবা আমাকে কখনো বলে নাই যে কি আছে। সে বলতো যে এগুলা তুই ধরিস না বা এগুলাতে তুই টাচ করবি না, এগুলোর সাথে জোনার আছে, এটাই বলতো। তো আমি বাবার সাথে থাকতাম এবং বাবাকে অনেকটাই ভালোবাসতাম এবং বাবার সাথে আমি সবসময় থাকতাম। বাবার সাথে মানে তার প্রক্রান্তি এই বিষয়, কবিরাজি বিষয়ে আমার খুব আগ্রহ ছিল এবং শেখার খুবই ইচ্ছুক, মানে আমি খুব শেখার জন্য তার সাথে সবসময় থাকতাম। এবং বাবা এক পর্যায়ে সংসার থেকে আলাদা থাকতো, বিশাল একটা বট গাছের নিচে ছোট্ট একটা কুঠির বানায় সেখানে তাই থাকতো এবং সেখান থেকে মানে সবকিছু তাই রান্না বান্না খাওয়া দাওয়া সে নিজে হাতে এক হাতি করতো এবং সেখানে থাকতো এবং সে অনেক ধরনের সাধনা করতো। তো আমি একদিন আমার বাবাকে বললাম যে বাবা, আমি একটু কালী সাধনা শিখতে চাই, তুমি আমাকে কি শিখাইবা? বাবা আমাকে কিছু বললো না। 2-3 বার বলার পরে আমাকে বললো যে বাবা, তোকে আমি একটা ঘটনা শোনাই, সেই ঘটনাটা শোনার পরে যদি তোর মনে হয় তুই শিখবি বা পারবি, তুই শিখবি, সমস্যা নেই। বললাম ঠিক আছে বলো। তো বাবা আমাকে প্রথমত বললো যে তুই যদি কালী সাধন শিখতে চাস সেক্ষেত্রে তোকে মাংসাশী অর্থাৎ মাংস বা মাছ এই জাতীয় খাবার খেতে পারবি না প্রথম। দ্বিতীয়ত তুই কালী সাধনা করতে গেলে অনেকটাই রিস্ক বা তুই মারাও যেতে পারিস। এই কাজটা করার আগে তোকে একটা ঘটনা বলি, ঘটনাটা শোন। তোর যদি তারপরে মনে হয় যে তুই পারবি বা করতে পারবি, তুই করবি, আমি তোকে নিজে শ্মশানে নিয়ে তোকে আমি দেখিয়ে দিব। তো বললাম ঠিক আছে বলো। তো আমার বাবা বলতে শুরু করলো। আমি আপনাদের ঘটনাটি বলার স্বার্থে আমি আমার বাবার ভাষায় বলতেছেন আমার বাবা। ঘটনাটি আমাদের এলাকার এবং ঘটনাটি প্রায় 1955 থেকে 60 সালের এই টাইমে আমাদের এলাকায় একজন কবিরাজ ছিল এবং সে অনেকটাই মানে প্রতাপশালী কবিরাজ ছিল আশেপাশের অঞ্চলের ভিতরে, এবং তার কোনো শিষ্য ছিল না, তার একটাই শিষ্য ছিল এবং সে শিষ্য প্লাস তার ভাগ্নে অর্থাৎ তার বোনের ছেলে, তারা একসাথে থাকতো মামা ভাগ্নে। এইভাবে মানে যে ভাগ্নে অনেক কিছু শেখায় ভাগ্নেকে, ভাগ্নেও মামার থেকে অনেক কিছু শেখে, যেখানে যায় একসাথে নিয়ে যায়, দেখায়, শিখায়। এইভাবে চলতে চলতে একদিন ভাগ্নে তার মামাকে বললো যে মামা, আমি একটু সাধনা শিখতে চাই। তো মামা বললো ঠিক আছে, তুই কি সাধনা শিখতে চাস বল, আমি তোকে শিখাবো। তো বললো যে আমি কালী সাধন শিখতে চাই। তার মামা তাকে অনেকটাই বুঝাইলো যে দেখ, তুই এটা বাদে তুই অন্য অনেক আছে, তুই সেইগুলো শেখ, কিন্তু এটা শিখিস না। সে নাচর বান্দা, সে ওইটাই শিখবে। তো এক পর্যায়ে সে রাজি হয়, ঠিক আছে তুই এটা যেহেতু শিখবি, ওকে তুই এটাই শিখবি। তো সামনে আর হয়তো বা 13 বা 14 দিন পর একটা অমাবস্যার রাত আছে, তোকে তাহলে ওই রাত্রে শ্মশানে নিয়ে যাবো এবং দেখাবো, কিন্তু তার আগে তোকে আমার যে তন্ত্র বিদ্যা আছে এটা তোকে শিখতে হবে এবং এটা তোর এই কয়েকদিনের ভিতরে তোকে মুখস্থ করতে হবে প্লাস শিখতে হবে। এটাই তোর শ্মশানের ভিতরে গিয়ে তুই এই সাধনা করতে হবে। তো বললো ঠিক আছে, যে কথা সেই কাজ। এবং 13-14 দিনের আগেই মানে তাদের সবকিছু ওকে করে নিল এবং সবকিছু ওকে, শুধু অমাবস্যা রাতের অপেক্ষায়।
এভাবে রাত চলে আসলো এবং মামা ভাগ্নে রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে যাওয়ার আগে তারা 4টা বাঁশ কাটলো, কেটে গোড়া অর্থাৎ নিচের সাইড থেকে 5 ফিট করে 4টা বাঁশ কাটলো এবং গোড়াটা অনেক চোখা করলো। একটা কাঁচি নিল, একটা কোদাল নিল, নেওয়ার পরে তারা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। অমাবস্যার রাত, অনেক অন্ধকার, অনেকটা ভয়ানক অবস্থা। এই অবস্থায় তারা রওনা দিল এবং এক পর্যায়ে শ্মশানে পৌঁছে গেল। যাওয়ার পরে ঠিক শ্মশানের মাঝ পয়েন্টে 4টা বাঁশ কাটলো বা পুতলো আর কি, এবং সেটা তন্ত্রবিদ্যা বলতেছে এবং এই বাঁশটাকে যে বাড়ি দিয়ে দিয়ে নিজ দিক ডাবাচ্ছে। এইভাবে 4টা বাঁশ চার জায়গায় 4টা বাঁশ গাড়লো এবং একটা ঘরের মতো আর কি 4খানি 4টা বাঁশ গাড়ার পরে ওখানে ছিল কাশবন। আপনারা আশা করি কাশবন বুঝতে পারছেন, কাশবন কাকে বলে। এবং কাশি, তারা কিন্তু আসার টাইমে কাশি এবং কোদাল এবং বাঁশ এই 3টা জিনিস নিয়ে এসেছিল এবং সে কাশি নিয়ে যে কাশবন কেটে নিয়ে এসলো এবং আসার পরে তারা সেই কাশবন দিয়ে দড়ি বা রশি তারা পাকাতে শুরু করলো এবং তন্ত্রবিদ্যা বলার মাধ্যমে সেই রশিগুলো পাকাচ্ছে এবং অনেক মোটা এবং অনেকটা লম্বা করে। এক পর্যায়ে সেই রশিগুলো বানানো হওয়ার পরে 4টা রশি 4টা বাঁশের সাথে বেঁধে দিল, অনেকটা শক্ত করে এবং মজবুত করে, এবং রশিগুলো অনেক মোটা করে বানিয়েছে। এবং এগুলো সবাই তন্ত্রবিদ্যা বলার সাথে সাথেই কাজগুলো হচ্ছে। এইভাবে এক পর্যায়ে হওয়ার পরে মামা তার ভাগ্নেকে বলতেছে যে ভাগ্নে ওখান থেকে কোদাল নিয়ে আসো। নিয়ে আসার পর তার মামা তাকে শ্মশানের এক ধারে নিয়ে যে বলতেছে যে এই জায়গায় খোঁড়ার এক পর্যায়ে একটা লাশ বাড়াইলো, বলতেছে লাশটা তোলার পরে দেখে তার শরীরে সবকিছু ঠিক আছে, শুধু মুখটা ঝলসানো, অর্থাৎ মুখ আগুন দিয়ে যে লাশগুলি পুঁতে ধোয়া হয় ঠিক সেটাই। তো তোলার পরে তাকে বললো লাশটা নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই 4টা বাঁশ গাড়ছে এবং 4টা বাঁশের সাথে রশিগুলো লাগানো আছে। ঠিক সেই রশিগুলোর মাঝখানে সেই লাশটাকে রাখলো। রাখার পরে 4টা হাত পায়ে, 2 হাতে প্লাস 2 পায়ে রশিগুলো অনেক শক্ত করে বাঁধার পরে বললো যে লাশের শরীরে একটা সুতা যাতে না থাকে সব খুলে ফেলো। এই পর্যায়ে লাশের শরীর থেকে সবকিছু খুলে ফেলে দেওয়া হলো। দেওয়ার পরে মামা ভাগ্নেকে বলতেছে, অর্থাৎ গুরু তার শিষ্যকে বলতেছে যে তুমি এবার তোমার শরীর থেকে সব কিছু খুলে ফেলো, তোমার শরীরে যাতে একটা সুতো পর্যন্ত না থাকে। এইভাবে তাকে উলঙ্গ করার পরে তাকে বললো যে তুমি ওই লাশের বুকের উপর বসো এবং তার মুখ এবং তোমার মুখ দুজনের মুখ দুজনের দিকে, অর্থাৎ বুকের উপর বসে তার মুখের দিকে বসো। তো কথার সাথে কাজের সাথে ঠিক যেভাবে বললো সেইভাবে সে বসলো। বসার পরে তাকে বললো যে তোমাকে আমি এতদিন যে মন্ত্রটা শিখিয়েছি বা তন্ত্র মন্ত্র যাই শিখাই, এই বিষয়ে তুমি তো সবকিছু জানো বা শিখে গেছো। তোমাকে যেভাবে বলছি ওইভাবে তুমি এই লাশের বুকের উপর বসে তন্ত্রবিদ্যা সাধনা করা শুরু করবে এবং আমি এই শ্মশানের এরিয়ার বাইরে আমি দাঁড়িয়ে আছি এবং আমি দেখতেছি বলে তাকে গোল একটা কুণ্ডলী এঁকে তার মাঝ পয়েন্টে তাকে সেই জিনিসটাকে রেখে চতুর্দিকে গোল করে একটা কুণ্ডলী রাখলো। রাখার পরে বললো যে তুমি যদি কুণ্ডলী থেকে বাড়াও বা তার বুকের বুদ্ধে যদি নামো তাহলে কিন্তু তোমাকে আমি বাঁচাতে পারবো না, আমি চাইলেও পারবো না। আর তুমি যদি বেঁচে থাকো ও বাঁচার চাইতে মৃত্যুবরণ করা অনেক ভালো। আর তুমি দেখবে লাশটা অনেকটাই মনে হবে যে দড়িগুলো ছিঁড়ে ফেলবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না। তুমি ভুলেও কখনো লাশের বুকের বুদ্ধে নামবে না এবং তুমি সাধনা করতেই থাকবে যা কিছু না হোক। বলার পরে তাই শ্মশানের এরিয়ার বাইরে যে দাঁড়ালো এক জায়গায়। আমি আপনাদের বলার সুবিধার্থে আমি সে শিষ্যর যেভাবে বলতেছি আমি ঠিক সেইভাবে বলতেছি। এইভাবে বলার পরে আমার গুরু বাইরে যে দাঁড়ালো, এক পর্যায়ে আমি সাধনা শুরু করলাম।
এইভাবে শুরু করতে করতে এক সময় অনেকটা শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়ে গেল। অনেকটা ঝড় হওয়ার পরে এক পর্যায়ে অনেক কান্নার আওয়াজ শুরু হলো, অনেকটা ভয়ানক ভয়ানক আওয়াজ শুরু হলো। এক পর্যায়ে আমি দেখি আমার নিচে আমি যে লাস্টের উপরে বসে আছি সে নড়াচড়া করতেছে এবং মশরামশরি শুরু করলো। এক পর্যায়ে সে চোখটা মেলালো এবং বড় বড় করে চায়া থাকলো আমার দিকে। এই পর্যায়ে আমি খুবই ভয়ে, আমার ভিতরে ভয় ঢুকে গেল এবং আমি অনেকটা ভয়ে সাধনাগুলো করতে লাগলাম এবং আমার গুরুর কথা ভাবলাম যে সে বলছে আমাকে নামা যাবে না এবং নামলাম মরে যাবো এবং বাঁচবো না, আমাকে মেরে ফেলবে। এই পর্যায়ে আমি সাধনা শুরু করলাম। সেই লাশটা বলতে থাকলো যে তুই আমার বুকের মধ্যে নাম, না হলে তোর বংশে কাউকে আমি বেঁচে থাকতে দিব না এবং তোকেও আমি বাঁচাবো না। এইরকম অনেক কিছু বলতে থাকলো। এক পর্যায়ে শ্মশানের ভিতরে অনেক বড় বড় জীব জানোয়ার আসা শুরু করলো, হাতি, বাঘ, মহিষ, এইভাবে আস্তে 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 এইগুলো যাওয়ার পরে এক পর্যায়ে মানুষ না কি বলবো, এটার কোনো ভাষা নাই, অনেকটা ভয়ানক ভয়ানক অনেক কিছু আসা শুরু করলো এইভাবে আস্তে আস্তে এবং অনেকটা আওয়াজ আমাকে হুমকি দামকি দিতে শুরু করলো। আমি সাধনা করতে আছি, সাধনা ছেড়ে উঠতেছি না এবং এক পর্যায়ে আমার যে লাশের উপরে আমি বসে আছি সেই লাশটা এক পর্যায়ে মনে হচ্ছে যে তাই এই রশ্মিগুলো টেনে ছিঁড়ে ফেলবে এবং অনেকটা মশরামশরি শুরু করলো এবং আমাকে অনেকটা গালাগালি করা শুরু করলো এবং আমাকে হুমকি ধামকি দিতে শুরু করলো। এক পর্যায়ে শ্মশানের ভিতরে ঝড় এবং এরকম ভয়ানক অবস্থা। এই পর্যায়ে আমি সাধনা করতে আছি এমন টাইমে আমি দেখলাম যে আকাশ থেকে সুবিশাল একটা সাপ আমাকে খাওয়ার জন্য হা করে আমার দিকে চলে আসতেছে। এই পর্যায়ে আমি কিছু না ভেবে উঠতে না পেরে আমি তার বুকের মধ্যে নেমে দৌড় দেওয়ার জন্য যেই দৌড়টা দিয়েছি তাগের বাইরে আসার সাথে সাথে আমাকে উপর মুখ তুলে শুধু একটা আছাড়ি মারছে। আমি শুধু একটা চিৎকুর মারছি মামা বলে, বা আমার গুরু বা মামা যাই বলে চিৎকার দেওয়ার পরে আমার আর কিছু মনে নেই। এরপরে আমি চোখ খুলে দেখি আমি আমার মামার বাসায় আছি এবং বা গুরুর বাসায় আছি এবং আমি বললাম যে কি হয়েছিল আমার সাথে। বলার পরে আমার মামার যা বললো আমি আমার মামার বাসায় বলতেছি বা গুরু বলি যাই বলি তার বাসায় বলতেছি। সে বলতেছে যে তুই যে কুণ্ডলীর বাইরে চলে আসলি, আসার পরে তোকে তুলে একটা আশার মারছে এবং তুই একটা চিৎকার দিয়েছিস। এই চিৎকারের আওয়াজ শুনে আমি দৌড় দিয়ে শ্মশানে যাওয়ার পর আমি দেখি যে তুই পড়ে আছিস এবং অজ্ঞান অচেতন অবস্থায়। আমি তোকে নিয়ে অনেক কষ্টে আমার বাসায় আসি এবং আমার যে জিনগুলো ছিল তাদের মাধ্যমে জানতে পারি যে তুই কুণ্ডলীর বাইরে আসার পরে তোকে একটা জিন তোকে তুলে আছার মারছে এবং যারা এসেছিল তারা সবাই তোকে মারার উদ্দেশ্যে যে আক্রমণ করতেছিল। এর ভিতরে আমি চলে যাই এবং যাওয়ার পরে তারা তোকে কিছু করতে পারে না। আমি তোকে নিয়ে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত তোর মানজাটা ভেঙে গেছে। তুই আর জীবনে মানজা খাড়া করে হাঁটতে পারবি না। তুই হয়তো চলাফেরা করতে পারবি, কিন্তু তুই জীবনে আর মানজা খাড়া করে হাঁটা চলা করতে পারবি না। তুই আজীবনের মতো পঙ্গু হয়ে গেলি। এরপরে সে আর কখনো কবিরাজি শেখে নাই বা কবিরাজি তন্ত্রবিদ্যা থেকে অনেকটা সে দূরে চলে যায়। এ পর্যায়ে সে তন্ত্রবিদ্যা এক পর্যায়ে ছেড়ে দেয় এবং তার যে মামা ছিল তার গুরু, তাই আর তাকে কিছু শিখায় না। এ পর্যায়ে তাই সেইখানেই তাদের এই বিষয়টা সমাপ্ত করে আমার বাবা। এবং আমার বাবা বলে যে বাবা, শেখাটা বিষয় না, কিন্তু সাধনাটা অনেক কঠিন। তুই যদি কি মনে করিস তুই শিখবি, পারবি না, মৃত্যু অনিবার্য। তুই বেঁচে থাকলেও বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। তারপরে আমার বাবা ঘটনাটি সমাপ্ত করে এবং এই ঘটনাটি যদি আমার সিলেক্ট হয়, আমার বাবার অনেক অনেক ঘটনা আছে। আমি এরপরে আর চাইতো ভয়ানক ভয়ানক ঘটনা আমি পাঠাবো। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনারা শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। ঘটনা পাঠান আপনার মহামূল্যবান ঘটনা। আমরা আপাতত যেটা করব, আমাদের পরবর্তী ঘটনাটা যাব, এটি একটি অডিও ক্লিপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আমি ঢাকা থেকে ফাহিমা জিনাত বলছি। আমার গল্পটা আসলে 2023-এ। তখন আমরা একজন গৃহকর্মী নেই আমাদের বাসায়। তো তখন আমার সন্তানের বয়স ছিল 6 মাস। তো আমার ছেলেটা খুবই দুষ্ট, এখনো দুষ্ট। তো সেই সময় হতো কি, সে ঘুমাতে চাইতো না। তো উনি বাসায় নতুন একজন মানুষ আসলে দেখা যায় বাচ্চাটা একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। তো আমার ছেলেটা সবসময় না ওনাকে ওনার সাথে খুব ক্লোজ ছিল। উনি আসলে দৌড়ে আমার ছেলেটা আপুর খেটে ওনার কাছে চলে যেত, ওনার কোলে যেতে চাইতো, ওনাকে দেখলে আর ঘুমাইতে চাইতো না, এরকম করতো। তো উনি এরকম আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল। তো উনি যখন কাজ করবে বলেছে, তখন উনি আমাদের আসলে কিছু জানেন নাই যে ওনার কোনো সমস্যা আছে বা কি। তো দেখা গেছে যে প্রথম যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে আমি সকালবেলা এক বাটি গরু মাংস নিয়ে বসছি। তো ওটা দিয়ে আমি রুটি দিয়ে খাচ্ছি সকালে নাস্তা। তো উনি ওই সময় ঘরে ঢুকছে ঘর মোছার জন্য। তো উনি দেখেই না রাগ করতেছে, ফসফস ফসফস করতেছে। তো আমি ভাবলাম কি, উনি আমাদের সাথে খুব ক্লোজ ছিল। তো আমি ভাবলাম মনে হয় ভাইয়ের সাথে মনে হয় রাগারাগি করে আসছে, এই জন্য ফসফস করতেছে। তো আমি খাচ্ছি। তো এর মাঝখানে উনি আরেকবার ঘরে ঢুকছে, ঢুকে বলতেছে আমারে দেখায় গরুর মাংস খায়, আমারে দেখায় খায়, কত বড় সাহস। হ্যাঁ, আমরা খাই না, আমরা গরিব দেখে নাকি, আমরা তো খাসি খাই, খাসি। ঠিক এইভাবে খুবই রুড হয়ে আমার এই কথাগুলো বললো। তা আমি কথার আগা মাথা কিছুই বুঝলাম না যে কি হইলো, উনি হঠাৎ করে এই কথা বললো। তা আমি আর ওনারে কিছু জিজ্ঞেস করি নাই। তো উনি যখন যাবে তখন আমি কি হয়েছে, বাকি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। উনি রাগ করে আমাদের বাসা থেকে তাড়াতাড়ি কাজ করে চলে গেল। এরপর দ্বিতীয় ইনসিডেন্ট যেদিন হয়, আমি বাবুকে ঘুম পাড়াচ্ছি। তো উনি ওই সময় ঘর মুছতে হঠাৎ করে আমার দিকে তাকায় বিকট ভাবে একটা হাসি দেয়। তো উনি পান খায়। তো ওনার পুরো মুখ হচ্ছে লাল টকটকা হয়েছিল। আর উনি একদম শুকনো ছিলেন। তো আর মুখটা ওনার অনেক বড় ছিল। তো উনি হাসি দিলে বিকট লাগতো। তো উনি বিকট ভাবে হাসি দিয়ে আমাকে বলতেছে, 88-তে গেছিলাম চট্টগ্রামে। পরে একা বিড় করে ফসফস করে কথা, কথাগুলো না একদম ফসফস করে, মনে কি সাপ কথা বলতেছে, এরকম ভাবে ফসফস করে কথা বলতেছে। তো ওই সময় বাবুকে ঘুম পাড়ার কারণে আমি ওনার কথা অতটা মনোযোগ দিইনি, খালি এতটুকু শুনতে যে 88-তে গেছিলাম, চট্টগ্রামে গেছিলাম। তো আমি বাবুকে ঘুম পাড়ার পর দেখলাম যে উনি ডাইনিং স্পেস পরিষ্কার করতেছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনি 88-তে কবে গেলেন চট্টগ্রামে? আপনারা কে বললো আমি চট্টগ্রামে গেছি? আমি তো কখনোই চট্টগ্রামে যাইনি। আমি বললাম একটু আগে না আপনি আমাকে ঘরে বলে আসলেন যে আপনি বলো 88-তে গেছিলেন, চট্টগ্রামে গেছিলাম। তো উনি আমার দিকে না কিছুক্ষণ তাকাইলো, তখন চুপ করে ঘর মুছতেছে। উনি আমাকে একদম গোস্ট করে দিল। তো আমি দেখলাম উনি আমাকে ইগনোর করতেছে। তা আমি ওনার সাথে কোনো কথা বাড়াইলাম না। তো ওই দিনের ইনসিডেন্টও গেল। এরপরে একদিন হলো কি, আমার বাসায় আমার চাচি শাশুড়িরা আসছে বেড়াতে। তো আমি একদিন গরু মাংস রান্না করছি। গরু মাংস রান্না করার কারণে তো উনি রান্নাঘর পরিষ্কার করতেছে, আর আয়শা রাগ দেখাইতেছে আমার সাথে। রাগ দেখাইতেছে কত বড় সাহস হয়ে গেছে, আমারে দেখায় এতদিন গরু গোস খাইছে, আজকে গরু গোস রান্নাই খাইছে, এগুলা বলতেছে। তো আমি বললাম যে কি ভাবি, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? তোর কত বড় সাহস, তুই গরুর মাংস রান্নাস? আমাকে সে ধমকাইতেছে আমি কেন গরুর মাংস রান্না করছি। আমার চাচি শাশুড়ি বলতেছে, আপনার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হবো না, আমারে খালি মারে, ওর লেগে আমি খালি মাইর খাই। আমারে ওদিনও মারছে, ওদিনও গরু আমার দেখা গরুর মাংস খাইছে, ওদিনও আমার মারছে, আজকেও আমার মারতেছে, আমার সমানে আমার পিঠের মধ্যে বাড়ি মারতেছে। হ্যাঁ, আমার দেখা কিলিয়ে খাইবো। তো এই ধরনের কথাগুলো আমরা বলতেছে।
তো আমরা না ওর সময় আমার চাচা শাশুড়ি বুঝতে পারছি যে ওনার হয়তো বা উপরের থেকে কোনো সমস্যা আছে। তো এই জন্য তখন উনি বলতেছে, আচ্ছা ছোট বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে, আচ্ছা আপনার কি লাগবে আপনি বলেন, কি হলে আপনি ঠান্ডা হবেন বলেন। তখন বলতেছে আমার আদা রসুন দিতে হবে। আমার চাচা শাশুড়ি বললো, আচ্ছা ঠিক আছে আপনাকে যাওয়ার সময় আদা রসুন নিয়ে যান। আমি ওই দিনের মতন আদা রসুন দিয়ে দিলাম। আমি ওই দিন এত ভয় পাইছি যে আমার কথা আমার ছোট বাচ্চা ঘরে উনি এরকম করতেছে, মানে এটা যদি আমার বাচ্চার উপরে এফেক্ট হয়, তা আমি এগুলা নিয়ে খুব বেশি ভয় ঘাবড়ে গেছি। কারণ আমি ছোট থেকে বড় হয়েছে, কখনো এরকম কোনো কিছু ফেস করিনি। এরপরে আরেকদিন ঘটনা হলো যে ঈদের দিন। তো ঈদের দিন তো যারা কোরবানি দেয় তারা জানবেন যে ঘরে গরুর মাংস থাকে, বট থাকে, কিছু মহিলা এসে বট পোষা করতেছে, কিছু মহিলা গরুর মাংস বন্টন করতেছে, কিছু গরুর মাংস করতেছে। সারাদিন তো এগুলো দিয়েই কাজ থাকে। তো আমার নানু ওই দিন রান্নাঘরে বসে বটগুলা পরিষ্কার করতেছে। তো উনি সিঙ্কে দাঁড়ায় দাঁড়ায় থালা বাসন মাজতেছে। অল অফ সাডেন মন জানি কি হয়ে গেল, উনি এত রাগ করতেছে, রাগ দেখে উনি ঘর থেকে বের হয়ে চলে গেছে বাসা থেকে। উনি ঈদের মধ্যে যে আমরা গরুর মাংস গরিবদের জন্য আলাদা করে রাখি, তো আমি ওনাকে বললাম, ভাবি আপনাদের তো নিয়ে যান। বলে কি লাগবে না, বলে কি না আমরা খাই না গরুর গোশত। এই কথা বলে উনি চলে গেছে। পরে ফোন দিয়ে উনি ফোনও ধরে না। এক সপ্তাহ পর কি 8 দিন 9 দিন দিয়ে উনি আমাদের বাসায় আসছে। বাসায় আসার পর বললাম যে কি হলো ভাবি, আপনি এতদিন কই ছিলেন, আপনাকে ফোন দিয়ে ফোনও ধরেন না, আমার তো ছোট বাচ্চাকে নিয়ে তো আমি ঘরে এতগুলো কাজ করতে পারি না, আপনার কি হয়েছিল? তখন বলে আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিছিল। কারণ আপনি ওই দিন বট নিতেছিলেন আপনারা, আমি ওখানে দাঁড়া থালা বাসন গুলো মাজছি, আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল। আমার হাত ব্যথা হয়ে গেছে, এই দেখেন আমার হাত পা সব নীল হয়ে আছে। আসলে তার হাত পা পিঠ এগুলো নীল হয়েছিল, কারণ ওনাকে নাকি অনেক মারছে। তখন আমরা বললাম যে আপনার কি উপর দিয়ে সমস্যা আছে, এটা কবে থেকে? বলে ছোট থেকেই নাকি উনার এরকম, আর ছোট থেকেই উনি গরুর মাংস খাইতে পারে না, ছোট থেকে। আর কেউ যদি গরুর মাংস খায় আর স্মেলটা যদি সে নেয়, তাহলে নাকি তাকে মারে ছোট থেকে। তো এরপরে আমরাও অনেক টিয়া করে ওনাকে না করে দিছি। কারণ আমার ঘরে ছোট বাচ্চা, আমার শাশুড়ি, আমি আর আমার বাচ্চা সারাদিন বাসায় থাকি, আর আমার হাজবেন্ড আর আমার শ্বশুর আব্বা থাকে জবে। তো দেখা যায় যদি কোনো সমস্যা হয়ে যায়, এই সমস্যার কথা ভেবে আমরা ওনাকে না করে দিছি। এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু ভয়ঙ্কর, কিন্তু ওই দিনগুলো যখন আমাদের সাথে কাটছে তখন আমরা আসলে অনেক আতঙ্কে, অনেক ভয়ে ছিলাম যে আমাদের উপর এটার এফেক্ট পড়বে কি না। ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম।